প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আপনাদের সঙ্গে আজকে। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রিয় দর্শক, আমরা জানি যে ইউএস এর যে ট্যারিফ, এটা নিয়ে গত 3 মাস ধরে যে আসলে অনেক ধরনের আপস অ্যান্ড ডাউনস, কখনো কারো উপরে ট্যাক্স বাড়িয়েছে, আবার কমিয়েছে, আবার কারো উপরে বাড়িয়েছে। সো আমরা যেটা হচ্ছে যে কিছুদিন আগেও 2 সপ্তাহ আগে বাংলাদেশের যারা রপ্তানিকারক, স্পেশালি পোশাক রপ্তানিকারকরা খুবই টেনশনে ছিলেন। মিডিয়াতে আমরা অনেক লেখালেখি করেছি যে বাংলাদেশের ট্যারিফ 35% হলে পোশাক রপ্তানিতে আমাদের টোটাল শুল্ক কিন্তু 50% গিয়ে দাঁড়াবে। সো সেটা হলে বাংলাদেশের যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ সেটা থাকবে না, বা এই ট্যাক্সটা হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান এদের থেকেও বেশি ছিল। সো আমাদের এক্সপোর্ট অর্ডারগুলো আমরা হারাতে পারি, এবং সেটা আসলে প্রতিবেশী দেশ সহ আমাদের যে প্রতিদ্বন্দ্বী দেশ আছে তাদের কাছে কিন্তু এই অর্ডারগুলো চলে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু জাস্ট আপনার অগাস্ট 1 তারিখে যে ডেডলাইন ছিল যে নতুন ট্যারিফ বাস্তবায়ন হবে, তার আগের রাতে আসলে বাংলাদেশ যে সুসংবাদটা পেল যে বাংলাদেশের ট্যারিফ 20%, 35 যেটা ছিল, তো এবং তারপরে আমরা দেখলাম যে ইন্ডিয়ার উপরে 25%, প্লাস হচ্ছে অ্যানাদার 25%, এটা অগাস্টের 27 তারিখ থেকে তাদের উপরে বসবে, বিকজ অফ আপনার রাশিয়া থেকে তারা তেল কেনে, এ কারণে। সো সাডেনলি বাংলাদেশের যে ডিসঅ্যাডভান্টেজে ছিল সেটা অ্যাডভান্টেজে চলে আসলো। তো এর ফলে আসলে বাংলাদেশের অলরেডি সাম গুড সাইন্স আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো নিয়ে আজকে টিভিএসে একটি ডিটেল রিপোর্ট পাবলিশ হয়েছে। রিপোর্টটি করেছেন টিভিএস এর সিনিয়র করেসপন্ডেন্ট রিয়াদ হোসেন। আমরা তার সঙ্গে আলোচনা করব যে আসলে কি সুবিধা বাংলাদেশের হলো, বা ট্রেন্ডটা কি। রিয়াদ, স্বাগতম আপনাকে। এই যে ট্যারিফের যে আপস অ্যান্ড ডাউনস এবং রিভার্স হলো, তো ট্যারিফটা বাংলাদেশের এখন কম আমাদের অনেক প্রতিদ্বন্দ্বী বা প্রতিবেশী দেশগুলো থেকে। তো বাংলাদেশে এখন আসলে কি, এই যে আমরা অলমোস্ট 2 সপ্তাহ যাচ্ছে, তো ট্রেন্ডটা কি বলছে, বাংলাদেশে কি সুবিধা পাচ্ছে বা কি মনে হচ্ছে? সাজ্জাদ ভাই, আপনাকে ধন্যবাদ। মোটা দাগে যদি আমি বলি, আসলে আমাদের এখন আমাদের যে প্রতিযোগী 3টা দেশ, মেইনলি আরো কিছু দেশ আছে, যেমন ইন্ডিয়া, চীন এবং মিয়ানমার, আমাদের প্রতিবেশী। এই 3টা দেশের যে পরিমাণ শুল্ক বা ট্যারিফ আছে তার তুলনায় আমরা সুবিধাজনক অবস্থানে আছি। তো তারপরে মধ্যে কিন্তু ভিয়েতনাম এবং বাংলাদেশের ট্যারিফ সমান। পাকিস্তান, তুরস্ক এবং ইন্দোনেশিয়া আমাদের চাইতে একটু সুবিধাজনক অবস্থানে আছে। 19% মনে হয় ওদের, 19%, আমাদের 20%, সামান্য একটু, খুব বেশি তফাৎ নয়। তো এতে যেটা হচ্ছে, আপনি জানেন যে এটি কিন্তু আমি তৈরি পোশাকের কথা বলছি, অন্য পণ্যে নয়। আমাদের কিন্তু রপ্তানির 85% তৈরি পোশাক এবং টেক্সটাইল মিলে আসে। তো এর ফলে যে সাইনটা দেখা যাচ্ছে, উদ্যোক্তারা একটা সময়ে তাদের এক ধরনের আশঙ্কা ছিল যে আমাদের অর্ডার হোল্ড হয়ে আছে, অনেক অর্ডারই যেটা হওয়ার কথা স্বাভাবিক সময়ে, গত বছর এই সময়ে যে অর্ডারগুলো নিয়ে আসতো সেটি হোল্ড ছিল। তো সেই অর্ডারগুলো দিচ্ছে, এখন কনফার্ম করছে। এটি একটি বিষয়। তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ইন্ডিয়া এবং চীন থেকে কিছু অর্ডার এখন সরছে এই কারণে যে তারা এখন, বিশেষ করে ইউএস বায়ার যারা, তারা দেখছে যে ইন্ডিয়া এবং চীনের তুলনায় বাংলাদেশে, যেহেতু বাংলাদেশ বা অন্য দেশগুলোতে যেহেতু ট্যারিফ কম, তাহলে ইন্ডিয়া, চীন থেকে যদি বা ইভেন মিয়ানমার থেকে যদি তারা পোশাক ক্রয় করে, তাদের খরচ একটু বেশি পড়ে যাবে। সেই বিবেচনায় এখন বাংলাদেশে তারা অর্ডার, বাংলাদেশ মানে ইন্ডিয়া, চীন থেকে যে অর্ডারগুলো সরছে, সেখানে বিকল্প হিসেবে বাংলাদেশ অন্যতম বিবেচনায় আছে। এবং ভিয়েতনাম আছে। কিন্তু ভিয়েতনামের ক্ষেত্রে যেটি আমরা শুনছি, ভিয়েতনামে পোশাক খাতে তাদের যে ক্যাপাসিটি আছে, তারা চাইলে খুব বেশি বাড়াতে পারবে না। তো বাংলাদেশ কিন্তু চাইলে এখন যদি এক্সট্রা ইভেন $5 বিলিয়ন এক্সপোর্ট অর্ডার আসে বাংলাদেশে, এক্সট্রা বাংলাদেশ সেটি নিতে পারবে, যেটি ভিয়েতনামের পক্ষে, কারণ বাংলাদেশে তুলনামূলকভাবে ভিয়েতনামে চাইলে হঠাৎ করে 1 লাখ 1.5 লাখ শ্রমিক ম্যানেজ করা টাফ, যেটি বাংলাদেশের জন্য কম্পারেটিভলি ইজি। এই জিনিসটা এখন, এই বিষয়টা বাংলাদেশে প্রচুর ফ্যাক্টরিগুলো কি তাদের ক্যাপাসিটি আছে? হ্যাঁ, আমি সেটাই বলছি যে ফ্যাক্টরিগুলোতে এখন এরকম আসছে। যেমন আমি স্নোটেক্সের কথা বলেছি। স্নোটেক্স গ্রুপ, এটি হচ্ছে বছর প্রায় $300 মিলিয়ন পোশাক এক্সপোর্ট করে।
স্নোটেক্সের মালিক পক্ষ যেটা বললেন যে তাদের 65 to 100% কোনো কোনো ক্ষেত্রে বেশি, এটা হচ্ছে প্রাথমিক আলোচনা, এটা কিন্তু এখনো অর্ডার এখানে যে প্লেস হয়েছে বা অর্ডার দিয়েছে এমন নয়। জি, প্রাথমিক আলোচনা যেটাকে কোয়ারি বলে, রাইট, ব্যাপারটা তো কেবলই শুরু হলো। হ্যাঁ, যেমন গত বছর বললো যে তাদের 3 লাখ পিসের তারা বানিয়েছেন জ্যাকেট, সেটি এবছর তাদের সঙ্গে কথা হচ্ছে 5 লাখ পিস, একই বায়ার 5 লাখ পিসের বানাতে পারবে কিনা এটা তাদের কাছে জানতে চাচ্ছে। তারপরে আরেকটি পণ্য, আরেকটি বায়ার, ইউএসএরই বায়ার, তারা যেটা আগে 60,000 বানিয়েছে 60,000, সেটি এখন 1,50,000 বানাতে চাচ্ছে এরকম এখানে, এবং তারা মোটামুটি এটা ফাইনাল করেছে। এবং সেই মালিক পক্ষ বলেছে যে তারা এখন এই জন্য তার কিছু এক্সপানশন করতে হবে ফ্যাক্টরি, যেমন 29 লাইনে ওই প্রোডাকশন লাইন, সেটি এখন 40 থেকে 45 লাইন করতে হতে পারে, এবং এর জন্য মেশিনপত্র আনতে হবে। মালিক পক্ষ কিন্তু ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছেন। আরেকজন বায়ারের সঙ্গে, এক্সপোর্টারের সঙ্গে কথা বলেছি, উনি বললেন যে ওনার সঙ্গেও 2জন বায়ার কথা বলেছেন, কিন্তু ওনার যেহেতু স্পেস খালি নেই, আগামী ডিসেম্বর পর্যন্ত ওনার স্পেস নেওয়া আছে, ফলে উনি ওই অর্ডার নিতে পারছেন না, সেই অর্ডারে ফুল ডিসেম্বর পর্যন্ত আছে। তো এরকম এখন প্রচুর বায়ার এখন কোয়ারিজ নিয়ে আসছে যে তারা আসতে চায়, এখন যেখানে যেখানে স্পেস খালি আছে, যাদের হয়তো কিছুটা তারা চাইলে নিতে পারবেন, এরকম ফ্যাক্টরিগুলোতে এখন যাচ্ছে। তার মানে একটা অর্ডারের ফ্লো সামনে আসবে, এটির একটি সাইন এখন বোঝা যাচ্ছে। এই কারণে অনেকেই কিন্তু এখন এক্সপানশনের দিকে যাচ্ছে। আমি যতদূর কথা বললাম, যেমন টেক্সটাইল মিল মালিকরা, আপনি জানেন যে এটা কিন্তু বেসিক র ম্যাটেরিয়ালটা যেটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে টেক্সটাইল মিল মালিকরা বলছেন এটা এখন বিনিয়োগের জন্য একটা ভালো সময়, কারণ পোশাক খাতের যে কাঁচামাল, এটার সাপ্লাই তো টেক্সটাইল মিল থেকে আসতে হবে। তো তারা বলছেন যে তারা এখন বিনিয়োগ করতে চান আবার নতুন করে। মাঝে কিন্তু আপনি জানেন গত 2 বছর কিছুটা বিনিয়োগ স্লো গিয়েছে, এবং গত বছর জুলাই আপরাইজিং বা এসব কারণে স্লো গিয়েছে। ক্যাপিটাল মেশিনারি খুব কমে গেছে, আপনার 25% কমে গেছে, কিন্তু এখন তারা আবার ভাবছেন বিনিয়োগেও যাবেন। এবং আমি যে ফ্যাক্টরির সঙ্গে কথা বলছি উনিও বিনিয়োগ করবেন। এরকম আরও কয়েকটি ফ্যাক্টরি আছে যারা ইতিমধ্যে তাদের ক্যাপাসিটি বাড়িয়ে রেখেছিলেন। তাদের আশঙ্কা ছিল যে এক্সপোর্ট যদি ঠিকমতো না হয়, বিশেষ করে ইউএসের সাথে যে রিসেন্ট ট্যারিফ ইস্যুটা হলো, তাহলে তাদের তো অনেক ক্লায়েন্ট খালি যাবে, অনেক শ্রমিক। কিন্তু এখন এটা তাদের জন্য আসলে একটা সুবিধাজনক অবস্থান আছে, বিশেষ করে হামিম অথবা আল মুসলিম, নিউ এজ গ্রুপ, চট্টগ্রামের প্যাসিফিক গ্রুপ, এরকম বড় বড় যেসব ফ্যাক্টরি আছে তারা কিন্তু তাদের ক্যাপাসিটি আগে বাড়িয়েছেন, ফলে এখন তাদের জন্য একটা অপরচুনিটি তৈরি হচ্ছে আসলে। রাইট, আপনি বলেছেন যে এই যে দেশি লোকাল উদ্যোক্তারাও বিনিয়োগ বা এক্সপানশন করবে, তো এখানে ফরেন ইনভেস্টররাও খোঁজ খবর নিচ্ছে, আপনি সেরকম বলেছেন, এরা কারা? আচ্ছা, এখানে মোস্টলি চীনের বিনিয়োগকারী। চীনের বিনিয়োগকারীরা এখন দুটো উপায়ে আসছে। চীনের বিনিয়োগকারীরা প্রথমত তারা অনেকে আসছে, যেমন যেহেতু চীনে ট্যারিফটা বেশি, ফলে তারা এখন চাচ্ছে বাংলাদেশে পোশাক তৈরি করে এক্সপোর্ট করার জন্য। এ কারণে অনেকে সরাসরি বিনিয়োগ নিয়ে আসতে চাচ্ছে, তো কেউ কেউ ফ্রেশ ইনভেস্টমেন্ট নিয়ে আসতে চাচ্ছে, বাট একটা বড় অংশ আসতে চাচ্ছে এক্সিস্টিং যেসব ফ্যাক্টরি আছে, ধরুন ফ্যাক্টরি মেশিনপত্র, অবকাঠামো সবই আছে, শুধু শুরু করতে পারবে, কিছু শ্রমিক লাগবে হয়তো। তার অনেকগুলো ফ্যাক্টরি এরকম বন্ধ আছে, বিশেষ করে আপনি জানেন গত 2 বছর প্রায় 191টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে। তো এর মধ্যে বড় কিছু ফ্যাক্টরিও আছে, আবার কিছু ফ্যাক্টরি আছে বন্ধ ঠিক না হলেও এগুলো ঠিক ভালোভাবে ওইভাবে আসলে চলতে পারছে না। এই ধরনের ফ্যাক্টরিগুলা চীনের বিনিয়োগকারীরা এখন বিবেচনা করছে ভাড়া নিয়ে তারা এই ফ্যাক্টরিগুলা চালাবে, অর্থাৎ তাহলে আর অন্য কোথাও নতুন করে অনেক ইনভেস্টমেন্ট প্রয়োজন হবে না, এটা পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ফ্যাক্টরি মালিকের যে সুবিধা হবে, উনি ভাড়া বন্ধ ছিল ওনারটা চালু থাকবে, কিছু ইনকাম ওনার হবে, আর চীনের বিনিয়োগকারীদের জন্য এটা একটা সুবিধা হবে। এরকম কেউ কেউ আসছে, এবং আমি একজন ফ্যাক্টরি মালিকের সঙ্গে কথা বললাম, ওনার একটা ফ্যাক্টরি আগে থেকেই চীনের বিনিয়োগকারীদের কাছে উনি ভাড়া দিয়ে রেখেছিলেন। নতুন আরেকটি ফ্যাক্টরি চীনের বিনিয়োগকারীরা গত 1 সপ্তাহ আগের কথা, তার ওই ফ্যাক্টরিটাও ভাড়া নিতে চাচ্ছে, তার সঙ্গে এখন নেগোসিয়েশন চলছে। এরকম আরও আসছে। আরেকটা টার্গেট নিয়ে চীনের বিনিয়োগকারীরা আসছেন, ঠিক বিনিয়োগকারী আমি বলবো কিনা, তারা হচ্ছে মূলত চীনের বাইং হাউস টাইপের। তারা অর্ডার নিয়ে বায়ারের কাছ থেকে, ধরুন ইউরোপ বা ইউএস এর বায়ারের কাছ থেকে অর্ডার নিয়ে তারা বিভিন্ন ফ্যাক্টরিতে অর্ডার প্লেস করতো, বাংলাদেশেও করতো। এরকম বাইং হাউসগুলো এখন বাংলাদেশে
ফ্যাক্টরির সঙ্গে সরাসরি অর্ডার নিয়ে কথা বলতে চাচ্ছে, এবং সেক্ষেত্রে তারা, আপনি জানেন যে এফওসি ভিত্তিতে অর্ডার দেওয়ার একটা ব্যবস্থা আছে। ওই এফওসি মানে হচ্ছে ফ্রি অফ চার্জ, অর্থাৎ উনি বায়ারের কাছ থেকে অর্ডার নেবেন, অর্ডার নিয়ে উনি একটা ফ্যাক্টরিতে এই অর্ডারটা শিফট করবেন, কিন্তু এর কাঁচামাল যা প্রয়োজন হবে, ইভেন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল যত বার্ডেন সব উনি নেবে, সব ধরনের কাঁচামাল উনি দিবে। ওই ফ্যাক্টরি শুধুমাত্র পণ্যটা বানাবে, বানানোর জন্য উনি একটা চার্জ পাবে, যেটা সিএম বলে, কাটিং অ্যান্ড মেকিং চার্জ। এইভাবে এখন অনেকে এফওসি ভিত্তিতে অনেক ফ্যাক্টরিতে অর্ডার দিতে চাচ্ছেন, অর্থাৎ অর্ডার তিনি নেবেন, সেক্ষেত্রে প্রফিটের একটা বড় অংশ ওনার কাছেই থাকবে, ফ্যাক্টরি শুধু কাটিং অ্যান্ড মেকিং এর জন্যই চার্জটা পাবে। এখানে যেরকম হচ্ছে যে দর্জির কাজে, হ্যাঁ, জাস্ট দর্জির কাজটাই আসলে করবে ফ্যাক্টরি। এখানে সুবিধা যেটা হবে, ফ্যাক্টরির অন্য কোনো টেনশন নেই, কাঁচামাল বা ব্যাক টু ব্যাক এলসি এটা সেটা এসব কোনো টেনশন নেই, উনি শুধু ডলার কোনো সমস্যা নাই, উনি শুধু পণ্যটা বানাবে। কিন্তু ওনার যেটা অসুবিধা সেটা হলো উনি মার্জিনটা খুবই কম পাবেন, এটি। কিন্তু যাই হোক, যেভাবেই হোক, মূল বিষয়টা হচ্ছে চীন, ইন্ডিয়া অথবা মিয়ানমার থেকে তারা ধারণা করছেন এই দেশগুলো থেকেই মূলত যে অর্ডার। মিয়ানমারের উপরে শুল্ক কত? মিয়ানমারের উপরে আমার এক্সাক্ট মনে নেই, কিন্তু বাংলাদেশের চেয়ে এটি বেশি, 50%, বেশ ভালো পরিমাণে। 50%। তো মিয়ানমার থেকেও কিছু আসতে পারে, ইন্ডিয়া থেকে আসার একটা ভালো চান্স আছে। তো এই সব কিছু মিলিয়ে আসলে তাদের কাছে মনে হচ্ছে যে সামনে একটা ভালো সময় আসছে, বিশেষ করে এখানে অর্ডারও বাড়বে, প্লাস এখানে বিনিয়োগ আসবে। আগে তো আমরা এই যে বাংলাদেশ পোশাক রপ্তানি করতে, আপনি জানেন যে 15% সামথিং একটা শুল্ক দিয়ে, তো সেটার সাথে এই 20% যোগ হবে, তো এটা 35% যাচ্ছে। তো বাংলাদেশেরও তো প্রাইসটা ধরেন যে বেড়ে যাচ্ছে, যদিও অন্য দেশ তুলনায় কম, এটাই হচ্ছে মানে বাংলাদেশের একটা কমফোর্টের জায়গা। কিন্তু এই এডিশনাল যে কস্টটা, এটাকে আমাদের এক্সপোর্টাররা কি বলছে, এটা বায়ার এটা এই প্রাইসটা নিবে? আচ্ছা, এটি একটি ইন্টারেস্টিং বিষয়, আপনি খেয়াল করবেন। প্রথমেই কিন্তু বায়ারদের মধ্যে এই ধরনের একটি বিষয় ছিল যে এক্সট্রা যে চার্জ আসবে ট্যারিফের কারণে, এটা কারা কারা নেবে। এখন দুই ধরনের আলোচনা আছে বাজারে। একটি হচ্ছে কেউ কেউ এখন আর ছাড় দিচ্ছে না, বিশেষ করে পোশাক শিল্প মালিকদের যে দুটি সংগঠনের নেতারা তাদের ফ্যাক্টরি মালিকদেরকে তারা আনঅফিসিয়ালি বলছেন যে কেউ যাতে বাজারে ছাড় দিয়ে অর্ডার নিয়ে যাতে অস্থিরতা তৈরি না করে, কারণ বাংলাদেশ এমনিতেই যে পণ্যগুলো তৈরি করে এখানে মার্জিন খুবই কম থাকে। ফলে উনি যদি ছাড় দিয়ে অর্ডার নিতে থাকেন তাহলে এই প্রতিযোগিতা এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা হবে, অন্যরাও তখন অর্ডার নিতে হবে, একটি প্রবলেম তৈরি করতে পারে। তো সেক্ষেত্রে কিছু অর্ডার আসছে, যেমন আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে না, যে এক্সট্রা যে কস্ট, সেই কস্ট মেনেই বায়াররা অর্ডারটা এখন প্লেস করছে। আবার এরকমও শোনা যাচ্ছে যে এক্সট্রা কস্ট, এটির একটি অংশ সাপ্লায়ারকে শেয়ার করার জন্য কেউ কেউ বলছেন। দুটি বিষয় আছে এখানে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে রাখি, সেটি হচ্ছে আমাদের সব এক্সপোর্টার যে আসার কথা বলছেন, এর মধ্যেও আবার কারো কারো মধ্যে একটি বক্তব্য আছে এরকম যে ইউএস মার্কেটে, হ্যাঁ, বাংলাদেশ মোটা দাগে ইউএস মার্কেটে একটা ভালো পজিশনে আসতে পারে, কিন্তু এখানে দুটি বিষয় হতে পারে। একটা হচ্ছে ইউএস মার্কেটে প্রাইস বেড়ে যাবে, প্রাইস বেড়ে গেলে তাদের কনজাম্পশন কমে যাবে, ফলে অর্ডার কিছুটা কমবে। হয়তো বাংলাদেশের কমবে না, বাংলাদেশ হয়তো বাড়বে, কিন্তু ওভারঅল তাদের কনজাম্পশন কমবে। বাংলাদেশের বাড়তে পারে চীন, ইন্ডিয়া অথবা অন্য দেশগুলো থেকে যে অর্ডারটা শিফট হবে সেটার কারণে। কিন্তু প্রবলেমটা অন্য জায়গায় হতে পারে। বাংলাদেশে আপনি জানেন সবচেয়ে বড় মার্কেট কিন্তু ইউরোপ। এখন চীন, ইন্ডিয়া বা মিয়ানমারের মতো দেশগুলো কিন্তু তার লোকসানটা অফসেট করার জন্য বা তার যাতে ফ্যাক্টরি বন্ধ না হয়ে যায়, কিছুটা কম পয়সায় এখন ইউরোপের অর্ডার বেশি ধরার চেষ্টা করবে। ইউরোপের অর্ডার যখন বেশি ধরার চেষ্টা করবে তখন কিন্তু সেখানে আবার প্রাইসের কম্পিটিশন তৈরি হবে এবং প্রাইস কমে যেতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশও ওখানে কিন্তু এই কম্পিটিশনের মধ্যে পড়ে যাবে, প্রাইস কমে যাওয়ার একটা বাংলাদেশের থেকে তো সস্তায় কোনো দেশই বানাতে পারে না। যদি বাংলাদেশ যে প্রোডাক্টগুলো বানায় নর্মালি ইউরোপের জন্য, বাংলাদেশ কিন্তু মোস্টলি বেসিক আইটেম বানায়, কিন্তু কিছু হাই ভ্যালুয়েটেড আইটেম বাংলাদেশ বানায়। এখন যদি বাংলাদেশের এই প্রোডাক্টগুলোতে যদি প্রাইস কমতে থাকে, ডেফিনেটলি বাংলাদেশের উপরেও কিন্তু প্রাইসের প্রেশার আসতে পারে। ফলে এই একটা আশঙ্কা কিন্তু অনেকের মধ্যে আছে। যেহেতু আমেরিকার বাজারে বেশি শুল্ক, সবাই ইউরোপের মার্কেটটা ধরার চেষ্টা করবে, সব দেশই সেটা। জি, রাইট। রিয়াদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএসে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।